আজকে আমরা ক্লাস 7-এর ভূগোলের 9 নম্বর চ্যাপ্টার এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব। এই এশিয়া মহাদেশ এর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা আমাদের আরও যে সকল মহাদেশ রয়েছে সে সকল মহাদেশের নেই। সেই কারণে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে এশিয়াকে বলা হয় চরম বৈশিষ্ট্যের মহাদেশ। এখানে এটা একটু ভালো করে দেখো, এই পাতাটা এশিয়া মহাদেশকে বলা হয় চরম বৈশিষ্ট্যের মহাদেশ। এশিয়া মহাদেশের একটা নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা আরও যে সকল মহাদেশ রয়েছে পৃথিবীর মধ্যে তাদের থেকে সম্পূর্ণ আলাদা। স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো কি কি, যার জন্য আমরা এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলবো, সেটাই দেখার। দেখো, 1 নম্বর হচ্ছে, আমরা কি জানি আমাদের পৃথিবীতে রয়েছে কি 3 ভাগ জল রয়েছে আর 1 ভাগ স্থল রয়েছে। এই 1 ভাগ স্থলকে আমরা যদি 3 ভাগ করে দিই, ঠিক আছে, এই 1 ভাগ যে স্থলভাগ রয়েছে, এই স্থলভাগকে আমরা 3 ভাগ করে দিলে তার 1 ভাগ আমাদের এই এশিয়া মহাদেশ। বুঝতে পারছো? এই 1 ভাগ মহাদেশটাই হচ্ছে আমাদের। একে যদি আমি 3 ভাগ করি, ঠিক আছে, এর এই যে একটা ভাগই হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ। তার মানে বিস্তীর্ণ একটা অঞ্চল, মানে বিস্তীর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। অন্যান্য মহাদেশের থেকে এশিয়া মহাদেশ অনেক বড়। এটা একটা মোটামুটি একটা আন্দাজ মতন করা গেছে কি, যে 4খানা যদি ইউরোপ নাও, 4টে যদি ইউরোপ নাও, ইউরোপ কটা, 4টে ইউরোপ নিলে তোমার একটা এশিয়া মহাদেশের সমান হতে হবে বা হতে পারে। অথবা যদি তুমি 1.5খানা, 1 × 1 = 2, 1.5খানা যদি আফ্রিকা নাও, 1.5খানা যদি আফ্রিকা নাও, সেটা এশিয়া মহাদেশের সমান। বুঝতে পারছো? তার মানে এশিয়া মহাদেশ একটা বিশাল মহাদেশ, যেটা আমাদের স্থলভাগের যে 1 ভাগ স্থলভাগ, তাকে যদি 3 ভাগ করো, তার একটা অংশ আমাদের এশিয়া মহাদেশ, যেটা প্রায় 4টা ইউরোপ মহাদেশের সমান, অথবা 1.5খানা আফ্রিকা মহাদেশের সমান। এই দিক থেকে একটা স্বতন্ত্র হলো। আচ্ছা, 2 নম্বর এটা হলো, তাহলে বিশাল অংশ জুড়ে রয়েছে এশিয়া মহাদেশ, তাই তো? 2 নম্বর কি, পৃথিবীতে যত লোকজন বাস করে তার মধ্যে প্রায় 60% লোক আমাদের এই এশিয়া মহাদেশে বাস করে। 60% লোক আমাদের এখানে বাস করে। মানে জনবসতির দিক থেকেও যদি পৃথিবীতে টোটাল 100 ভাগ লোক থাকে, তার মধ্যে 60% লোক আমাদের এই এশিয়া মহাদেশে বাস করে। 3 নম্বর হচ্ছে, আমাদের এই এশিয়া মহাদেশে দেখো, এখানে উল্টাও, পৃথিবীর ছাদ, যাকে আমরা পৃথিবীর ছাদ বলি, সেই পামির মালভূমি এই এশিয়া মহাদেশেই রয়েছে। এরপর দেখো, এই যে এখানে কতগুলো রয়েছে। আবার এখান থেকে অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে পৃথিবীর ছাদ কাকে বলা হয়, পামির মালভূমিকে বলবে। তাহলে আমাদের এই এশিয়া মহাদেশে পৃথিবীর ছাদ পামির মালভূমি রয়েছে, যেটা অন্য কোনো মহাদেশে নেই। আবার দেখো, সব থেকে বড় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এটা তোমরা সবাই জানো। সেইটা কোথায় রয়েছে? সেটা আমাদের এই এশিয়া মহাদেশে রয়েছে, ঠিক আছে। এই মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম।
আবার দেখো সব থেকে বড় সমভূমি মানে বৃহত্তম ব্রহ্মদ্বীপ সমভূমি আমাদের এই এশিয়া মহাদেশে রয়েছে, তার নাম কি? গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি। আবার দেখো সব থেকে বড় হ্রদ, বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর আমাদের এই এশিয়া মহাদেশেই রয়েছে। আবার দেখো সব থেকে বড় মানে বনভূমি, সব থেকে বড় বনভূমি, পৃথিবীর বৃহত্তম বনভূমি, তার নাম কি? তৈগা। তাহলে বৃহত্তম বনভূমির নামটা কি? তৈগা। সেটা কোথায় রয়েছে? আমাদের এই এশিয়া মহাদেশে রয়েছে। আবার দেখো লবণাক্ত হ্রদ, সেটা কোথায় রয়েছে? এই আমাদের এশিয়া মহাদেশে রয়েছে। মরুসাগর, যার নাম লবণাক্ত হ্রদের নাম কি? মরুসাগর, যেটা স্থলভাগের নিম্নতম অংশ। অনেক সময় পরীক্ষায় পড়ে যে স্থলভাগের নিম্নতম অংশের নাম কি? লবণাক্ত হ্রদ বা মরুসাগর। আবার দেখো এটা তো আমি বললাম যে 60% লোক এখানেই বসবাস করে। তাহলে এই সব দিক থেকে আমরা আমাদের এই এশিয়া মহাদেশকে অন্যান্য মহাদেশের থেকে স্বতন্ত্র বলে থাকি, তাই না? এই দেখো এই যে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে আমাদের অন্যান্য মহাদেশের থেকে, আমাদের এশিয়া মহাদেশ স্বতন্ত্র এই কারণে এত কিছু রয়েছে যা অন্যান্য মহাদেশে নেই। সেই জন্য এশিয়া মহাদেশকে কি বলা হয়? চরম বৈশিষ্ট্যের মহাদেশ। তাহলে এই জিনিসটা পুরো বুঝতে পারলে। এরপর দেখো এখানে একটা বলেছে এশিয়া মহাদেশের সভ্যতার জন্মক্ষেত্রে প্রাচ্য সংস্কৃতির ঐতিহ্য। দেখো আমাদের এখানে আমরা প্রথম থেকেই জানি হিন্দু, মুসলিম, বিভিন্ন জাতির লোক এখানে বসবাস করে। মানে জাতি, ধর্ম, বর্ণ, শিল্প, সংস্কৃতির জনগোষ্ঠী এই মহাদেশে বিভিন্ন লোক বসবাস করে। এই দিক থেকে এর সংস্থার কারণ কি? বিভিন্ন লোক যেহেতু বসবাস করে তাদের সংস্কৃতিও আলাদা, অথচ একসঙ্গে বসবাস করে। আবার দেখো এই আমাদের এশিয়া মহাদেশেই দেখো সিন্ধু নদীর ধারে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল, যেটা এখন কি? সিন্ধু নদীটা পাকিস্তানের মধ্যে পড়ছে, বর্তমানে পাকিস্তান, ভারত আর পাকিস্তানের মধ্যে পড়ছে, বুঝতে পারছো? তারপর টাইগ্রিস ইউফ্রেটিস নদীর উপত্যকায় উন্নত মেসোপটেমিয়া, সুমেরু সভ্যতা এইসব গড়ে উঠেছিল। হোয়াংহো নদীর উপত্যকা, যেটা চীন সভ্যতা, সেটাও এখানে গড়ে উঠেছিল। এই সব দিক থেকে দেখা যাচ্ছে যে এটা প্রাচ্য সংস্কৃতির একটা বিশাল ঐতিহ্য এই এশিয়া মহাদেশ। এটা একটু দেখে নেবে। এরপর আমরা এশিয়া মহাদেশের একটু সীমানাটা দেখব। দেখো এইখানে একটা এশিয়া মহাদেশের ছবি দেয়া আছে, এই যে দেখতে পাচ্ছ এই পাতাটায়। এবার এই ছবিটাকে মোটামুটি অনেক কিছু দেয়া আছে, আমরা একটা ছোট্ট করে বলার চেষ্টা করছি। দেখো মনের মধ্যে যদি তোমরা ভাসাতে পারো তাহলে অনেক কাজে লাগবে। দেখো এটাকে কি বলি? উত্তর, এটাকে দক্ষিণ বলি, এটাকে কি বলি? পূর্ব, আর এটাকে বলি পশ্চিম। হ্যাঁ, তাহলে দক্ষিণ। আর একটা জিনিস কি? অক্ষরেখা আর দাগিমা রেখা আমরা পড়িয়েছিলাম। অক্ষরেখাগুলো কি? এটা তাহলে এই পাশে এই যে আড়াআড়ি এইগুলোকে কি বলা হয়? মানে যেগুলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হচ্ছে সেগুলোকে কি বলছে? এগুলোকে কি বলবো? অক্ষরেখা। আর যেগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হচ্ছে এগুলো কি? এগুলো সব দ্রাঘিমা রেখা। ঠিক তেমনি এগুলো কি? এই যে এগুলো অক্ষরেখা। তাহলে এই দক্ষিণের যে এশিয়ার যে সীমানাটা, সেটা এটা কত হচ্ছে? তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি 16 মিনিট। ঠিক আছে, 1 ডিগ্রি 16 মিনিট। এটা দক্ষিণ অক্ষাংশ। ঠিক আছে, আমরা একটা সীমানা করার চেষ্টা করছি, মনে মনে ভাসাতে পারলে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো এটা কি? 1 ডিগ্রি 16 মিনিট দক্ষিণ অক্ষাংশ, বুঝতে পারছো? উপরে রয়েছে কি এখানটা? এটা উত্তর দিক, উত্তর দিক। এটাকে অক্ষাংশ বলছি। দেখো এটাকে বলছি 77 ডিগ্রি 43 মিনিট উত্তর অক্ষাংশ, বুঝতে পারলে?
নিচেরটাকে বলছে 1°16' দক্ষিণ অক্ষাংশ, আর এটা হচ্ছে 17°43' উত্তর অক্ষাংশ। এরপর এইগুলো অক্ষাংশ হলো, আর এই দিকে দেখো এইগুলো আমরা এই যে এইগুলো, এটা তাহলে কি বলবো, এটা দ্রাঘিমা রেখা, এটাকে বলবো পূর্ব দ্রাঘিমা, পূর্ব দিকে আছে বলে এই জন্য পূর্ব দ্রাঘিমা। এর মানটা কত হচ্ছে 26°, এটা হচ্ছে কত 26°04' পূর্ব দ্রাঘিমা, কি বলবে পূর্ব দ্রাঘিমা, ঠিক আছে। আর এই দিকটাকে কি বলবো পশ্চিম দ্রাঘিমা, এটাকে পশ্চিম দ্রাঘিমা। এটার মান কত না, এটার মান হচ্ছে তোমার 100, এই যে এটা হচ্ছে 169°40' পশ্চিম দ্রাঘিমা। দেখো আমার এটা পুরো ঘেরা হয়ে গেল এশিয়া মহাদেশটাকে। নিচেরটা 1°16' দক্ষিণ অক্ষাংশ, উপরেরটা 77°43' উত্তর অক্ষাংশ, এইটা হচ্ছে 26°04' পূর্ব দ্রাঘিমা, আর এটা হচ্ছে 169°40' পশ্চিম দ্রাঘিমা। ভাগ হয়ে গেল। এবার দেখো এই যে উত্তরে কি রয়েছে, উত্তরে রয়েছে উত্তর মানে সুমেরু, এর নিচে এটা কুমেরু। উত্তরে রয়েছে কি সুমেরু মহাসাগর, কি থাকবে উত্তরে কি রয়েছে, এই যে এইখানটা কি রয়েছে তাহলে সুমেরু মহাসাগর, তাই তো। মহাসাগরগুলো আমরা দেখে নিই আগে। এটা সুমেরু মহাসাগর। পূর্ব দিকে কি রয়েছে প্রশান্ত মহাসাগর, কি রয়েছে প্রশান্ত মহাসাগর। দক্ষিণে রয়েছে কি, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, এই যে দক্ষিণে রয়েছে কি ভারত মহাসাগর। আর পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর আর কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগর। তাহলে উত্তরে রয়েছে সুমেরু মহাসাগর, পূর্বের দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, আর পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর আর কাস্পিয়ান সাগর। এইটা মোটামুটি গেল। এই যে এই জায়গাটা রয়েছে, এই যে এই জায়গাটা রয়েছে ইউরোপ, এই জায়গাটা রয়েছে কি আফ্রিকা, ঠিক আছে। আমরা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি, আমি তারপর এর সঙ্গে মিলিয়ে দেবো। এদিকটা রয়েছে ইউরোপ, এই দিকটা রয়েছে আফ্রিকা। আচ্ছা, এই যে এই বাকি যে এই অংশটা, এই অংশটা যে এটা এই সাইডটায় রয়েছে দেখো চীন, এইদিকে চীন রয়েছে, আর এটা হচ্ছে এশিয়া মহাদেশ, ঠিক আছে। এখানে আমাদের ভারতের মানচিত্রটা দেখতে পাবে, এটা হচ্ছে এইটা পুরো যে অংশটা রয়েছে এটা এশিয়া মহাদেশ, ঠিক আছে। আচ্ছা, আফ্রিকার সঙ্গে একটা রয়েছে দেখো, আফ্রিকার সঙ্গে এখানে রয়েছে লোহিত সাগর, ঠিক আছে। আর একটা কি এশিয়া আর আফ্রিকাকে আলাদা করেছে কে, এখানে একটা ছোট্ট খাল রয়েছে, সেটার নাম হচ্ছে সুয়েজ খাল, সুয়েজ খাল, বুঝতে পারছো। মোটামুটি একটা রাফ আইডিয়া দিলাম। এবার দেখো এখানে বইয়ের সঙ্গে একটু মেলাও, দেখো এই যে এই নিচের দিকে এই যে উপরে বলেছিলাম সুমেরু মহাসাগর, এখানে রয়েছে প্রশান্ত মহাসাগর পূর্ব দিকে, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, আর পশ্চিম দিকে রয়েছে ভূমধ্যসাগর আর কাস্পিয়ান সাগর, ঠিক আছে। এই পাশটা রয়েছে ইউরোপ, এই যে যেটা আমি বলেছিলাম ছবি অনুযায়ী, এই পাশটা ইউরোপ, এই দিকটা রয়েছে আফ্রিকা। আফ্রিকার সঙ্গে দেখো এখানে লোহিত সাগর রয়েছে, হ্যাঁ। এই যে ইউরোপ আর এই পাশটা এশিয়া রয়েছে। ইউরোপ আর এশিয়ার মধ্যে একটা জায়গা রয়েছে, সেই ইউরোপ আর এশিয়াকে মিলে হচ্ছে ইউরেশিয়া, ঠিক আছে। আর একটা জিনিস রয়েছে, ইউরোপ আর এশিয়ার মধ্যে একটা নদী রয়েছে, সেটাকে বলা হয় ইউরাল নদী, আর যে পর্বত রয়েছে তাকে বলা হয় ইউরেশিয়া পর্বত। এশিয়া ও ইউরোপ দুটো মহাদেশকে ইউরেশিয়া নামক অখণ্ড স্থলভাগ অংশ, ওই যে বললাম এশিয়া ইউরোপকে ভাগ করেছে ইউরেশিয়া, আর এশিয়া ইউরোপের মাঝে রয়েছে কি
ইউরাল পর্বত আর ইউরাল নদী, ঠিক আছে। আর এশিয়া আর আফ্রিকাকে আলাদা করেছে কে না সুয়েজ খাল আর লোহিত সাগর। লোহিত সাগর আর সুয়েজ খাল এশিয়া আর আফ্রিকাকে আলাদা করেছে। এই ছবিটা লক্ষ্য করো, এই ছবিটার মধ্যে এখানটা দেখো আর্মেনিয়াম গ্রন্থি, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইখানটা এটা আর্মেনিয়াম গ্রন্থি, আর এটা হচ্ছে পামির গ্রন্থি। যা এই এই পর্বত গ্রন্থিগুলো থেকে, এইগুলো এক একটা পর্বত গ্রন্থি, ঠিক আছে। এই পর্বত গ্রন্থিগুলো থেকে আমাদের কি বেরোয়, এই পর্বত গ্রন্থিগুলো থেকে পর্বতমালা বেরোয়, মানে পর্বত বেরোয় আর কি, ঠিক আছে। যেমন নদী থেকে বিভিন্ন নদীর শাখা উপনদীগুলো বেরোয়, তেমনি এই পর্বত গ্রন্থি থেকে পর্বত বেরিয়েছে, ঠিক আছে। দেখো এই আর্মেনিয়াম গ্রন্থিটা 4টে শাখা হয়েছে, এই একটা শাখা, এই একটা শাখা, মানে এই একটা পর্বত গ্রন্থি, এই পর্বত, এই একটা পর্বত, আবার দেখো এই একটা, এই একটা। তাহলে আর্মেনিয়াম গ্রন্থি থেকে 4টে যে পর্বত বেরিয়েছে, সেই পর্বতগুলোর নাম জানতে হবে। এই আর্মেনিয়াম গ্রন্থি থেকে যে এপাশে যে দুটো শাখা দেখো, এখানে একটা চক করে দিয়েছে। তাহলে এই আর্মেনিয়াম গ্রন্থি থেকে যেটা বেরিয়েছে পন্টিং, উপরেরটাকে বলছে পন্টিং, নিচেরটাকে বলা হয় টরাস। হ্যাঁ, উপরেরটাকে কি বলছে পন্টিং, নিচেরটাকে বলছে টরাস। আচ্ছা, এইটা যে হচ্ছে এলবুজ, আর এই পাশটা যেটা বেরিয়েছে জাগ্রস, ঠিক আছে। তাহলে আর্মেনিয়াম গ্রন্থি থেকে যে 4টে পর্বত বেরিয়েছে, সেই 4টে পর্বতের নাম বললাম। আবার দেখো পামির গ্রন্থি, এই পামির গ্রন্থি থেকে এপাশে বেরিয়েছে হিন্দুকুশ, আর এইটা হচ্ছে সুলেমান। তার মানে এইদিকে দুটো বেরিয়েছে সুলেমান, আর এইদিকে দেখো 1, 2, 3, 4, 5টা, মোট 5টা বেরিয়েছে। নিচেরটা বলছে কি হিমালয়, হ্যাঁ, নিচেরটা হিমালয়। তারপরেরটা হচ্ছে কারাকোরাম। কারাকোরাম জানো, কারাকোরাম বা কেটু ভারতের সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কারাকোরাম বা কেটু। আর এইটা হচ্ছে কুনুলুন, এটা কুনুলুন। আর এই যে এইটার নাম হচ্ছে আলতিক নানসান, আর এটা হচ্ছে তিফেনসান, ঠিক আছে। তাহলে আরেকবার বলছি, নিচেরটা হিমালয়, এটা হচ্ছে কারাকোরাম, এটা হচ্ছে কুনুলুন, এটা হচ্ছে আলতিক নানসান, আর এটা হচ্ছে তিফেনসান। এই যে এখানে এটা ছকের আকারে দিয়েছে, এই যে আর্মেনিয়াম গ্রন্থি থেকে, তাহলে এপাশে দুটো, এপাশে দুটো, মোট 4টে। এপাশে দুটোর নাম বললাম তোমার পন্টিক পোরাস, আর এপাশে দুটোর নাম বললাম এলবুজ আর জাগ্রস। আর পামির গ্রন্থি, এই যে পামির গ্রন্থি, এখান থেকে এপাশে দুটো হিন্দুকুশ সুলেমান, আর এপাশে 5টা রয়েছে হিমালয়, কারাকোরাম, কুনুলুন, আলতিক নানসান, তিফেনসান। এবার দেখো এই যে পন্টিং আর পোরাস, পন্টিং আর পোরাসের মধ্যে যে মালভূমিটা রয়েছে, সেই মালভূমিটার নাম হচ্ছে আনাতোলিয়ান মালভূমি, ঠিক আছে। এই যে পন্টিং আর টরাস যে রয়েছে, এর মধ্যে কি রয়েছে আনাতোলিয়ান মালভূমি। হ্যাঁ, আর একটা হচ্ছে এই আনাতোলিয়ার মালভূমি থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত যে বিস্তৃত উপত্যকা রয়েছে, সেই উপত্যকার নাম কি গ্রস্ত উপত্যকা। বুঝতে পারলে, পন্টিং, উপরেরটাকে পন্টিং আর টরাস, এই দুটোর মধ্যে যে মালভূমিটা রয়েছে, সেই মালভূমিটার নাম হচ্ছে আনাতোলিয়া মালভূমি। এই আনাতোলিয়া মালভূমি থেকে এই যে এটা লোহিত সাগর রয়েছে, এই যে দেখো লোহিত সাগর, এই লোহিত সাগর পর্যন্ত যে বিস্তৃত উপত্যকাটা রয়েছে, সেই বিস্তৃত উপত্যকাটার নাম হচ্ছে গ্রস্ত উপত্যকা। এবার দেখো এখানে দেখো এটাকে কি বলেছি হিমালয়, এই যে পামির গ্রন্থি থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে হিমালয়, আর একটা ছেড়ে দিয়ে এই যে কুনুলুন, হিমালয় আর কুনুলুন, এই দুটোর মধ্যে যে মালভূমিটা রয়েছে, সেই মালভূমিটার নাম দেখো তিব্বতের মালভূমি। দেখতে পেলে, হিমালয় আর কুনুলুন এর মধ্যে যে মালভূমিটা রয়েছে তাকে বলা হয় তিব্বতের মালভূমি। আর এই তিব্বত মালভূমি এই পাশটা উত্তর আর এই দিকটা পূর্ব, ঠিক আছে। তিব্বতের মালভূমির ঠিক উত্তর পূর্বে রয়েছে দেখো ম্যাঙ্গেলিয়া মালভূমি, এই যে ম্যাঙ্গোলিয়া মালভূমি। তাহলে আমরা এখানে 3টে মালভূমি পেলাম। একটা মালভূমি পেলাম আনাতোলিয়া মালভূমি, যেটা পন্টিং আর টরাসের মধ্যে রয়েছে। আর একটা মালভূমি পেলাম তিব্বতের মালভূমি,
যেটা হিমালয় আর কুনলুন এর মধ্যে রয়েছে। আর এর ঠিক উত্তর পূর্বে আবার রয়েছে এই তিব্বতের মালভূমি, উত্তর পূর্বে রয়েছে মঙ্গোলিয়া মালভূমি। এছাড়া আরো কিছু মালভূমি রয়েছে, যেমন এই দেখো এটা আরব সাগর রয়েছে, মানে এই দিকটা আরব, মানে সৌদি আরবের নাম শুনেছি। এই সৌদি আরবে কি রয়েছে, তাহলে আরবের মালভূমি রয়েছে। আচ্ছা, এখানে দেখো দাক্ষিণাত্যের মালভূমি রয়েছে, এই যে দাক্ষিণাত্যের মালভূমি ভারত, এই যে ভারত মহাসাগর মানে ভারতের অংশের মধ্যে পড়ছে, তাহলে ভারতের মধ্যে পড়ছে কি দাক্ষিণাত্যের মালভূমি, সৌদি আরবে পড়ছে কি আরবের মালভূমি, আর এই দিকটা এই পাশটা চীন আর এই পাশটা এই দিকটা ভারত, তাহলে ইন্দোচীন। তাহলে ইন্দোচীন মালভূমি, যেটা আমাদের কোথায় মায়ানমার মানে বাংলাদেশ বা মায়ানমারের মধ্যে পড়ছে ইন্দোচীনের মালভূমি। ঠিক আছে, এই দেখো হিমালয় ও কুনলুন পর্বতের মাঝে রয়েছে তিব্বতের মালভূমি, আবার তিব্বতের মালভূমির উত্তর পূর্বে রয়েছে মঙ্গোলিয়া মালভূমি, পন্টিং আর টরাস পর্বতশ্রেণীর মধ্যে রয়েছে আনাতোলিয়া মালভূমি। হ্যাঁ, আর আনাতোলিয়া মালভূমি থেকে দক্ষিণ দিকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত এলাকাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। এগুলো আমি আলোচনা করে দিয়েছি। এছাড়াই দেখো মালভূমির নাম আর কোন দেশ দিয়ে গেছে, সৌদি আরবের মধ্যে দিয়ে গেছে আরবের মালভূমি, ভারতের মধ্যে দিয়ে গেছে দাক্ষিণাত্যের মালভূমি, আর মায়ানমারের মধ্যে দিয়ে গেছে ইন্দোচীন মালভূমি। আচ্ছা, এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমার জানা আছে, এই যে ফার্স্টেই দেখো এশিয়ার ভূপ্রকৃতি। ঠিক আছে, এশিয়ার ভূপ্রকৃতি, তাহলে এশিয়ার মোট 6টি ভূপ্রকৃতি রয়েছে। এশিয়ার 6টি ভূপ্রকৃতি রয়েছে। 1 নম্বর হচ্ছে দেখো উত্তরে কি রয়েছে, এই যে উত্তরটা পুরো সমভূমি, তাহলে জন্য এটাকে বলবো উত্তরের সমভূমি। মাঝটা কি, এটা মধ্যভাগ, তাহলে মধ্যভাগের পর্বতভূমি, তাহলে এখানটা মধ্যভাগটা কি বলবো পার্বত্যভূমি, তাহলে মধ্যভাগের পার্বত্যভূমি। আর দক্ষিণ, এটা দক্ষিণ আর এটা পূর্ব, তাহলে এখানে কি রয়েছে নদী গঠিত সমভূমি, তাহলে দক্ষিণ ও পূর্ব দিকে নদী গঠিত সমভূমি। হ্যাঁ, তাহলে 1 নম্বর পেলাম এশিয়ার ভূপ্রকৃতির মধ্যে 1 নম্বর পেলাম উত্তরের সমভূমি, মধ্যভাগের পার্বত্যভূমি, আর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, দক্ষিণ আর দক্ষিণ পূর্ব দিকে নদী গঠিত সমভূমি। এছাড়া কি রয়েছে, দক্ষিণের প্রাচীন মালভূমি রয়েছে, আর উপকূলের সমভূমি রয়েছে, আর দ্বীপপুঞ্জ রয়েছে। মোট 6টা। এই যে এখানে এই 6টা ভালো করে মুখস্থ করে রাখার চেষ্টা করবে। দেখো উত্তরের সমভূমি, মধ্যভাগের পার্বত্যভূমি, দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি, দক্ষিণের প্রাচীন মালভূমি, উপকূলের সমভূমি, আর দ্বীপপুঞ্জ। এবার আমরা পড়ব কি সমভূমি। দেখো উত্তরের বিশাল সমতল ভূমি, হ্যাঁ, এই সমভূমি নিয়ে পড়ব। সমভূমিতে প্রথমেই আমরা পড়ব সাইবেরিয়ান সমভূমি, হ্যাঁ, তারপরে তুরানের সমভূমি, আর পূর্বের উচ্চভূমি বা সিল সমভূমি। আরও কিছু সমভূমি রয়েছে, এ দেখো উত্তর চীন সমভূমি, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি, মেসোপটেমিয়া সমভূমি। বুঝতে পারছো? এছাড়া আমাদের দক্ষিণ পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের উপর কতগুলো দ্বীপ বা দ্বীপপুঞ্জ রয়েছে, যেমন কি জাপানের দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ, কিউরাইল দ্বীপপুঞ্জ, ফিলিপাইন দ্বীপপুঞ্জ। এগুলো একটু পড়ে নেবে, এগুলোর ডিটেলস আরও ভালো করে পরে আমরা পড়ব। এগুলো আপাতত ছোট করেই আমরা পড়ে নিলাম। এরপর দেখো সমতল ভূমিটা আমরা মোটামুটি পড়ে